পয়লা আগস্ট শনিবার ভারতের ১৬তম জনগণনা শুরু হলো। এবারই প্রথম হচ্ছে ডিজিটাল জনগণনা। শেষবার হয়েছিল ২০১১-য়। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল, ১০ বছর অন্তর অন্তর হয়, কিন্তু কোভিড পরবর্তী সময়ে জনগণনা করা যায়নি। ১৫ই আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করা যাবে এবং সেটা আপনি না করলেও কর্মীরা আপনার বাড়ি বাড়ি গিয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করবে। মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করে বলেছেন যে তথ্য সুরক্ষিত থাকবে, সেটা নিয়ে জনগণকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখন কিভাবে আপনারা স্বগণনা করবেন বা স্বশুমারি, আমি ১, ২, ৩, ৪ করে বলি। অফিসিয়াল পোর্টাল se.census.gov.in, সেখানে যান। আপনার মোবাইল নাম্বারটা ব্যবহার করে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। ৩, আপনি কোন রাজ্যের বাসিন্দা, কোন জেলার বাসিন্দা এবং স্থানীয় বিবরণ যেটা আছে সেটাকে সিলেক্ট করুন। ডিজিটাল মানচিত্রে আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে। বাড়ি এবং পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে। জমা দেওয়ার পর আপনি একটি এসি আইডি পাবেন। এসি আইডিটা কিন্তু আপনার কাছে নিরাপদে রেখে দিতে হবে। গণনাকারীরা যখন আসবেন আপনার বাড়িতে, তাকে এসি আইডিটি দেবেন। এরপর গণনাকারী পোর্টালে যেসব তথ্যগুলো আপলোড করেছেন সেই তথ্যগুলোকে একবার যাচাই করে নেবেন। কি কি থাকবে এটা অনলাইন ফর্মে, খুব ইম্পর্টেন্ট। দেখুন, জনগণনার কাজে কিন্তু আপনার কাছে কোনো নথি চাওয়া হবে না। কোনো বিভ্রান্ত হবেন না, বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হচ্ছে। জনগণনার কাজে কোনো নথি চাওয়া হবে না, পিরিয়ড। পোর্টালে এসএকিউ এবং এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চল, সেখানে জনগণনার ইনচার্জ থাকবেন স্থানীয় থানার আইসি। ৩৩ রকম প্রশ্ন থাকার পসিবিলিটি আছে, কম হতে পারে, বেশি হতে পারে। তথ্য আপনি আপলোড করবার পর এডিট করার অপশনও আছে কিন্তু। ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি তালিকাভুক্ত হবে এবং গৃহ গণনা হবে। সেখানে বাড়ির অবস্থা, পরিবারের কি বৈশিষ্ট্য, পানীয় জল পান কিনা, পাকা শৌচাগার আছে কিনা, বিদ্যুৎ, গ্যাসের কানেকশন, ইন্টারনেট কানেকশন আছে কিনা, বিস্তারিত তথ্য হবে। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, আপনি মোটরসাইকেল বা স্কুটারে চড়েন, আপনার নিজের গাড়ি আছে, এগুলো তথ্য নেওয়া হবে। সামনের বছর ফেব্রুয়ারি মাসে হবে দ্বিতীয় পর্যায়। তাতে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন আধিকারিকরা। অর্থাৎ একটা ম্যামথ এক্সারসাইজ। স্কুলের শিক্ষকরা নেমেছেন, অন্যরা নেমেছেন। আমাদের দেখুন, কত হবে, ২০০০ জনগণনা যখন বেরোবে ১৫০ কোটি ছাড়িয়ে যাবে ভারতবর্ষের জনগণনা। সনাতনীদের সংখ্যা ১১০ কোটির মতো হয়ে যাবে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু এটাও করতে চাননি, সেন্সাস কমিশনারে নিয়োগ করেননি, বিজ্ঞপ্তি পর্যন্ত জারি করেননি। রাষ্ট্রহিতে যে যে কাজগুলো করার দরকার শ্রীমতী ভয়ঙ্করী সেগুলো করতেন না। রাষ্ট্রহিতে আপনার সীমানা সুরক্ষিত রাখার দরকার, উনি জমি দেবেন না। রাষ্ট্রহিতে আপনার জনগণনা দরকার, উনি বিজ্ঞপ্তি জারি করবেন না। রাষ্ট্রহিতে যে যে কাজ করার দরকার আমাদের শ্রীমতী ভয়ঙ্করী তার বিপরীত কাজটা করে গেছেন ২০১১ থেকে ২৬ সাল পর্যন্ত।
সেই জন্য গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে তিনি এখন পথের ধুলায়, মানতে পারছেন না, আর্তনাদ করছেন, আর ঘরে বসে বসে কবিতা লিখছেন। শুভেন্দুবাবু বলেছিলেন না, শুক্রবারই এই ঘটনাটা ঘটেছে, দিদি এরা বিরাট বড় কবিতা লিখেছেন শুক্রবারই। শুভেন্দুবাবু যে বার্তাটা দিতে চেয়েছিলেন সেই বার্তাটা লাউড অ্যান্ড ক্লিয়ার। দিদিমণি যতই কবিতা লিখে হাবি জাবি কথা বলুন না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তাটাই হচ্ছে আসল বার্তা। কারণ ওয়াকফের সময় আমরা দেখেছি, তারপর সিএর বিরুদ্ধে প্রতিবাদে কারা ছিল, পোশাক দিয়ে চাইছে না। হীরক রানী তোষামোদ করে 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 এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলেন এই রাজ্যটাকে, ওই বিশেষ সম্প্রদায়ের সব খুন মাপ। বিশেষ সম্প্রদায়ের কেউ অপরাধ করলে সেটা ছোট ঘটনা, এটা ধর্মনিরপেক্ষতা নয়, এটা নির্লজ্জ তোষণ। ডাকাত রানী ছিলেন একধারে চুরি ডাকাতির প্রধান মদতদাতা, আর একদিকে ছিলেন তোষণের একেবারে সব সীমা পেরিয়ে গেছেন। তাই এখন পথের ধুলায় বসে কাঁদছেন, শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে। কেউ ওনাকে বিশ্বাস করে না, কেউ না, নো বডি ট্রাস্ট স্যার। কারণ ভারতীয় রাজনীতিতে সব থেকে বড় গদ্দার কে, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানা আছে। সব থেকে বড় গদ্দার যখন অন্যদের গদ্দার বলে, তখন ওটাই মনে হয় সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। এই হচ্ছে হীরক রানীর বর্তমান অবস্থা। চেষ্টা করছেন ঘুরে দাঁড়াবার, কিভাবে একবার লোকসভায় যাওয়া যায়। ইউসুফ পাঠানকে বার্তা দেওয়া হয়েছিল, তুমি ছড়ে যাও, হীরক রানী বহরমপুর থেকে লড়বেন। কংগ্রেস ম্যানেজ ছিল, কংগ্রেস প্রার্থী দিত না। ইউসুফ পাঠান শটান মুখের উপর বলে দিয়েছেন তার পক্ষে এই অনুরোধ রাখা সম্ভব নয়। বসিরহাটের বাই ইলেকশন হলে হীরক রানী যদি দাঁড়ান সেখানে তিনি হারবেন, যেখানে হীরক রানী দাঁড়াবেন সেখানে তিনি হারবেন, স্পষ্ট। তাই হীরক রানীর পক্ষে আর নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব না। তিনি ভাবছেন, তার ফেরেববাজ এয়ার অ্যাপারেন্টও ভাবছে যে 31-এ সবাইকে উনি সব বুঝে নেবেন। আবার তিনি ডিজে বাজাবেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, আবার চড়াম চড়াম ঢাক বাজাবেন, আবার বড় বড় কথা বলবেন, তর্জনী উঁচিয়ে হুমকি দেবেন। এই খোকা ডায়মন্ড হারবারে যদি 29-এর লোকসভায় দাঁড়ায়, 7টা বিধানসভা কেন্দ্র, তো বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে নোটার থেকে কম ভোট পাবে এই খোকা। দুর্বৃত্ত শিরোমণি। দেখুন, এনসিপিআই সাংসদদের অবস্থান নিয়ে একটা জটিলতা হয়েছে। জুন মালিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শতাব্দী রায়, কিন্তু এখনো আইনি জটিলতা আছে এনসিপিআই এর অবস্থান নিয়ে। এনসিপি একটা অজ্ঞাত কুলশীল রাজনৈতিক দল, তো সেখানে রাতারাতি 20 জন তৃণমূল সাংসদ চলে গেল, সেটাকে স্বীকৃতি দেওয়া অধ্যক্ষের পক্ষে একটু অসুবিধা। যেমন উদ্ধব শিবসেনার 6 জন সাংসদ একনাথ সিন্ধে শিবসেনায় যোগ দিয়েছেন, তাতেই কপিল সিব্বল সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সেই মামলার ফয়সলা না হওয়া পর্যন্ত কিন্তু এটার কোনো সিদ্ধান্ত হবে না। অপশন আছে সদল বলে বিজেপিতে যোগ দেওয়া, সেখানে কিন্তু অনেকের আপত্তি আছে। যাদের আপত্তি আছে তারা কিন্তু তাদের আপত্তিটা গোপন করছে না। তারা চিন্তা ভাবনা করছিলেন যে কালীঘাট তৃণমূলে ফেরার, সৌগত রায় পরিকল্পনাটা ফাঁস করে দিয়েছেন। এখন তারা একটুখানি অসুবিধার মধ্যে পড়েছেন, কারণ এই পরিকল্পনাটা ফাঁস হয়ে যাওয়ায় এনডিএ শিবির থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের উপর, তারা যাতে এনসিপিআই সঙ্গে আপাতত থাকে। কিন্তু ওই 3 সংখ্যালঘু সাংসদ এবং আরো 2 জন আছে, তারা কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে মিশে যেতে চাইছেন না। সেটা হলে তাদের রাজনৈতিকভাবে আত্মহত্যা করার সামিল হবে, সেটা তারা চাইছেন না। এটা নিয়ে কিন্তু একটা জটিলতা আছে এবং এই জটিলতা থাকবে।
চট করে এই জটিলতা কাটবার কোনো বিষয় নেই। দেখুন, প্রধানমন্ত্রী তো পরিষ্কার ক্ষমা করে দিয়েছেন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের। বলেছেন যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই ভাষা শোভনীয় নয়, সেই ভাষা এই বাচ্চারা ব্যবহার করতে পারে, এটাই প্রধানমন্ত্রী বলছেন, আমি ভাবতে পারি না। কিন্তু তাদেরকে পুলিশি হেনস্থার মধ্যে জড়িয়ে দিয়ে থানা, পুলিশ, কোর্ট কাছারি হোক, এটা প্রধানমন্ত্রী চাইছেন না। সাধু উদ্যোগ। কারণ দেখুন, জেনজির আন্দোলনের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো অযৌক্তিক নয়, কিন্তু আন্দোলনের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে পড়েছিল এবং দুষ্কৃতীরা পুলিশের উপর আক্রমণ করেছে। পুলিশ কর্মীরা আহত হয়েছেন, তাদের পরিবারবর্গও সাংবাদিক বৈঠক করেছেন, কিন্তু সংবাদ মাধ্যমের একটা বড় অংশে আক্রান্ত পুলিশ কর্মীদের বয়ানটাকে সেভাবে তুলে ধরা হচ্ছে না। এটাই দুর্ভাগ্যজনক। আসলে জেনজির আন্দোলনকে পুঁজি করে বিরোধী রাজনৈতিক দল রাহুল, অখিলেশ, কেজরি, মমতা এরা রাজনীতির রুটি শিখতে চাইছিলেন, এখনো চাইছেন। তাই তারা এই বিষয়গুলো নিয়ে হইচই করছেন। প্রশ্নটা হচ্ছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রনেতা এবং অভিভাবকের মতো আচরণ করেছেন। পবন খেরা বলেছেন, যার দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত তিনি আবার অন্যদেরকে করে ক্ষমা করছেন, এটা রাজনৈতিক স্টান্স। কিন্তু প্রধানমন্ত্রী ইনস্টা ভিডিওতে পরিষ্কার বলে দিয়েছেন যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে সেটা ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল কোনো ব্যক্তি করতে পারেন না। কিন্তু তা সত্ত্বেও বয়স অল্প, কচিকাঁচা, তিনি ক্ষমা করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে মানুষ কিন্তু এটাই এক্সপেক্ট করে। কিন্তু বিতর্ক থামবে না। সিজেপি যতই তারা অরাজনৈতিক মঞ্চ বলুক না কেন, এদের পিছনে আপের সমর্থন আছে, কংগ্রেসের আছে। বলুন, এরা শিক্ষা ব্যবস্থা সংস্কার করছে, চাইছে, খুব ভালো কথা। শিক্ষা এমন একটা বিষয়, প্রত্যেক ঘরে ঘরে ছেলেমেয়েরা আছে যারা স্কুল কলেজে পড়ে। কিন্তু যে শিক্ষার সংস্কার করতে চাইছে সে কি করে মমতা ব্যানার্জিকে ফোন করে বলুন তো? যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে, টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে 17 রকম দুর্নীতি হয়েছে এসএসসিতে, দুটো প্রজন্মকে নষ্ট করে দিয়েছে। অভিজিৎ দীপকে এত কিছু জানেন, বিশ্ব জানেন, ভারতবর্ষ জানেন, বিদেশ থেকে ফিরে এসছেন শুধুমাত্র আন্দোলনে নেতৃত্ব দেবেন বলে, আর তিনি ডাকাত রানী মমতাকে ফোন করছেন। এখানেই তো সন্দেহটা জাগে। সিজেপির আন্দোলনের শরিক অনেকে আছে, অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু সিজেপির আন্দোলনের মূল মাথা তারা কি রাজনীতির ঊর্ধ্বে? না, তারা অপোজিশনের যে একটা বৃহত্তর ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের অ্যাক্টিভ সহযোগী। আগে হয়তো ছিলেন না, এখন হয়ে গেছে। তাই সিজেপির আন্দোলনকে শুধু ছাত্রছাত্রী তরুণদের আন্দোলন বলতে আমি রাজি নই। সিজেপিকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো মোদী সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে, এবং সিজেপির আন্দোলন এক্ষেত্রে অনুঘটকের কাজ করছে। দ্যাটস অল, এর বাইরে কিছু নয়। ঘোলা জলে মাছটু সবাই ধরতে চাইছে, এই হচ্ছে বিষয়। এদিকে সেন্সাস শুরু হলো, প্রধানমন্ত্রী বাচ্চাদের ক্ষমা করে দিলেন। সিজেপি বলল তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে অনেক ক্ষেত্রেই সহমত পোষণ করতে পারছেন না। আবার ওয়াংচু ভারতের রেল ব্যবস্থাকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন, অর্থাৎ বিরোধীদের ততাবক বোতা হয়ে গেল। যে ওয়াংচু শিক্ষা সংস্কারের জন্য অনশন করলেন, অনশনের চাপে কেন্দ্রীয় সরকার পিছু উঠল, সেই ওয়াংচুই কিন্তু ভারতবর্ষের রেল ব্যবস্থাকে একেবারে সার্টিফিকেট দিয়েছেন যে শিক্ষা ব্যবস্থাকেও রেল যেভাবে প্রগতির সড়কে হাঁটছে সেভাবে নিয়ে যেতাম। তিনি বন্দে ভারত করে দিল্লি থেকে গিয়েছিলেন শ্রীনগর এলাকা। এটাই বাস্তব।
ভারতবর্ষে পরিকাঠামোয় যে অভূতপূর্ব উন্নতি হয়েছে, অভূতপূর্ব, এবং সেটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার চোখের সামনে দেখা যায়। তা সোনাম ওয়াংচুক ভারতীয় রেলকে যে দরাজ সার্টিফিকেট দিলেন, একজন অপোজিশন লিডারকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে দেখেছেন? তাদের চয়েস খুব সিলেক্টিভ। সোনাম ওয়াংচুক যদি রেলের বিরুদ্ধে দুটো কথা বলতেন, নেড়ে করে উঠতেন। যেই রেলকে তিনি সার্টিফিকেট দিলেন, দেখুন অখিলেশ, রাহুল, মমতা, কেজরি সবাই চুপ, সেলোটেপ। খুব সিলেক্টিভ না এরা? রুটি শেখতে চাইছে বাচ্চাদের আন্দোলনকে পুঁজি করে। সফল হবে না। রাহুল গান্ধী কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না দেশের। তিনি পিটার প্যান ছিলেন, আছেন এবং থাকবেন। পরিশেষে বলি, এই যে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির, নির্বাচনের আগে তার চ্যানেলের প্রচারের জন্য বিভিন্ন চ্যানেল এবং সংবাদপত্রকে তিনি চেক দিতেন। অধিকাংশ ক্ষেত্রে চেক বাউন্স হয়ে গিয়েছিল। এবারও সেটাই ঘটল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হয়ে তিনি 50 লক্ষ টাকার, মানে প্রতিটা চেকের মূল্য 50 লক্ষ, 3টে চেক দিয়েছিলেন 1.5 কোটি টাকা। প্রত্যেকটা চেক বাউন্স হয়েছে। হুমায়ুন বলছেন একটা টাকা আসার কথা ছিল, সেটা নাকি আসেনি। নির্বাচনের আগেও বিভিন্ন চ্যানেলের যারা সেলস মার্কেটিংয়ের লোকজন আছে তাদেরকেও এই একই কথা বলেছিলেন, একটা টাকা আসার কথা আছে কিন্তু আসেনি। চেকটা তিনি ইস্যু করে দেন যাতে ওই আগাম একটা চেক হাতে পেয়ে চ্যানেলের সেলসের লোকজন ভাবেন না না তো ঠিকই আছে, তখন প্রচার ওর বিজ্ঞাপন শুরু হয়ে যায়। কিন্তু আসলে যে এ লোকটা ঢপবাজ, প্রতিষ্ঠিত মিথ্যেবাদী, কথার কোনো দাম নেই, ঘটনা পরম্পরা সেটাই কিন্তু বলে দিচ্ছে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পথ চলায় আমার সঙ্গী হতে চাইলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।